সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে নিপা। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা 7-8 থেকে শুরু করে বিসিএস যত পরীক্ষা আছে সমস্ত কিছুতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা আমরা সবাই খুব মনোযোগ সহকারে পড়ি, কিন্তু পরীক্ষায় ঠিকমতো মার্কস পাই না। এর কারণ কি? এর কারণ হলো আমরা যেভাবে পড়ছি পরীক্ষায় সেভাবে আসছে না। মানে আমরা একদিক থেকে পড়ছি আর পরীক্ষায় আসছে আর একদিক থেকে। যেমন মাতা পিতরৌ, আমরা পড়ি মাতা চ পিতা চ মাতা পিতরৌ দ্বন্দ্ব সমাস। প্রথমে ব্যাস বাক্য পড়ছি, তারপরে সমস্ত পদ, তারপরে সমাসের নাম পড়ছি। কিন্তু পরীক্ষায় কিভাবে আসছে? পরীক্ষায় আসছে যে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, বা মাতা পিতরৌ সমাস কি সমাস, যার ফলে আমরা পরীক্ষায় এখানে ঠিকমতো লিখতে পারছি না। এজন্যই বলে একটা সমাস নিয়ে একটা কথা আছে যে সমাস শিখতে লাগে 6 মাস, সমাস শিখতে 6 মাস লেগে যায়। কিন্তু এই কথাটা সত্যি নয়। যদি আমরা মন দিয়ে শিখতে পারি তাহলে 6 মাস কেন, 6 মিনিটের মধ্যেই আমরা সমাস শিখে ফেলতে পারি। তো চলো আজকে দেখে নেব সমাস কিভাবে 6 মাস সময় না লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে। সমাস আজকে আমরা এমন একটা পদ্ধতি জানবো যাতে যেমন ভাবেই পরীক্ষায় যা উদাহরণই দিক না কেন সেই উদাহরণ দেখেই আমরা সমাসটা চিহ্নিত করতে পারবো। তো তার জন্য আমাদের একটা ট্রিক্স কাজে লাগাতে হবে। সেই ট্রিক্সটা কি? প্রথমে জানি সমাস কি। সমাস হচ্ছে একপদী ভাব সমাস। একপদী ভাব সমাস মানে দুটো কিংবা দুইয়ের বেশি পদ যখন একটা মাত্র পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাস। সেই জন্য বলা হয়েছে একপদী ভাব সমাস। এবারে আসি সমাস কয় প্রকার। সমাস হচ্ছে 7 প্রকার। কি কি? অব্যয়ীভাব, তৎপুরুষ, পুগতিপ্রাদি, দ্বিগু, বহুব্রী, কর্মধারায়, দ্বন্দ্ব। তাহলে কয় প্রকার? 7 প্রকার। এর মধ্যে শুধুমাত্র অব্যয়ীভাবটা পূর্বপদ, বহুব্রী তৃতীয় পদ, আর দ্বন্দ্ব হচ্ছে উভয় পদ। এই তিনটে ক্ষেত্রে পদগুলো আলাদা। বাকি যে 4টে রয়েছে তৎপুরুষ, দ্বিগু, পুগতিপ্রাদি আর কর্মধারায়, এই যে 4টে রয়েছে এগুলোর ক্ষেত্রে একটা মাত্র পদই প্রাধান্য পায়। সেটা কি পদ? সেটা হলো পরপদ। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই অব্যয়ীভাব, বহুব্রীহি আর দ্বন্দ্ব। আজকে আমরা এই 3টে পদ কিভাবে করা যায় সমাস সেটা শিখব। পরের ক্লাসে আমরা বাকি 4টে পদ শিখব। আমরা যে 3টে পড়বো সেই 3টে আমরা রেখেছি, বাকিগুলো আমি মুছে দিয়েছি, কারণ বেশি দেখলে আমাদের মাথায় বেশি চাপ হয়ে যাবে, সেজন্য আমরা অল্প অল্প করে শিখব। এবারে আমরা জাস্ট উদাহরণ দিয়ে চিহ্নিত করব কোনটা কি সমাস। তো প্রথমে যদি আমি বলি মাতা পিতরৌ, যদি বলি মাতা পিতরৌ, এটা আমরা কি সমাস কিভাবে চিহ্নিত করব? এখন মাতা পিতরৌ বললে কি শুধু মাতাকে বোঝায় নাকি শুধু পিতাকে বোঝায়? মাতা পিতরৌ বললে শুধু মাতাকেও বোঝায় না, শুধু পিতাকেও বোঝায় না, বোঝায় কি মাতা আর পিতা, মানে মাতা পিতা দুজনকেই বোঝায়। এই সমাসটার ব্যাস বাক্য করলে কি হবে? ব্যাস বাক্য করলে হবে মাতা চ পিতা চ। তাহলে এটা কি সমাস এবার কিভাবে বুঝবো? যেহেতু এখানে, আর প্রথমে বলি যে এই মাতা আর পিতরৌ এটা হচ্ছে পূর্বপদ আর এটা হলো পরপদ। তাহলে মাতা হচ্ছে পূর্বপদ, পিতরৌ হলো পরপদ। এখানে শুধু মাতা প্রাধান্য পাচ্ছে না, আবার শুধু পিতাও প্রাধান্য পাচ্ছে না। প্রাধান্য পাচ্ছে কি
দুটো পদই মানে উভয় পদই প্রাধান্য পাচ্ছে, পূর্বপদও প্রাধান্য পাচ্ছে, পরপদ। মাতা পিতরও দুজনকেই বোঝানো হচ্ছে, সেই জন্যে মাতা পিতরও হয়ে গেল কি দ্বন্দ্ব সমাস। তাহলে মাতা পিতরও কি হলো দ্বন্দ্ব সমাস। আর একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে গঙ্গা যমুনে। গঙ্গা যমুনে, তো গঙ্গা যমুনা বললে কি শুধু গঙ্গাকে বোঝায় নাকি শুধু যমুনাকে বোঝায়? শুধু গঙ্গা বা শুধু যমুনাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি গঙ্গা যমুনা দুজনকেই বোঝাচ্ছে। এটা ব্যাস বাক্য করলে কি হবে, গঙ্গা চ যমুনা চ। তাহলে গঙ্গাকেও বোঝাচ্ছে যমুনাকেও বোঝাচ্ছে, তার মানে পূর্বপদ এবং পরপদ দুটোরই অর্থ প্রাধান্য পাচ্ছে, সেই জন্যে গঙ্গা যমুনাও হয়ে গেল দ্বন্দ্ব সমাস। তাহলে কি হলো, যে সমাসে উভয় পদই প্রাধান্য পায় সেটাকে আমরা কি বলবো, সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাসটা হয়ে গেল শেখা। বাকি কি পড়ে রয়েছে, বহুব্রী আর অব্যয়ীভাব। আমরা আবার একটা উদাহরণের দ্বারা বুঝবো কিভাবে। যেমন যদি বলি বিনা পানি, বিনা পানিটা কি সমাস, এটা আমাদের চিহ্নিত করতে হবে। তো বিনা পানিতে প্রথমে বিনাটা হচ্ছে কি পূর্বপদ আর পানিটা হলো পরপদ। এখন বিনা পানি বলতে কি শুধু বিনাকে বোঝাচ্ছে নাকি শুধু পানিকে বোঝাচ্ছে? আর পানি মানে হচ্ছে হাত, শুধু বিনাকেও বোঝাচ্ছে না পানিকেও বোঝাচ্ছে না, পূর্বপদ এবং পরপদ এই দুটোকেই বোঝাচ্ছে না। আবার বিনা পানি বলতে বোঝাচ্ছে বিনা হাতে যার, মানে বিনা হাতে যার থাকে তাকে বোঝাচ্ছে। তো বিনা হাতে কার থাকে আমরা জানি মা সরস্বতীর হাতে বিনা থাকে, তার মানে বিনা পানি বলতে মা সরস্বতীকে বোঝাচ্ছে। তাহলে পূর্বপদও প্রাধান্য পাচ্ছে না, পরপদও প্রাধান্য পাচ্ছে না, এই দুটো বাদ দিয়ে কি প্রাধান্য পাচ্ছে, তৃতীয় পদ মানে মা সরস্বতী। এই মা সরস্বতী এখানে তৃতীয় পদ, তো এই তৃতীয় পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। তাহলে বিনা পানিটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে বিনা পানৌ যস্যা সা, মানে বিনা পানিতে যাহার। তো বিনা পানিতে কার বোঝায়, মা সরস্বতীকে বোঝায়, সেই জন্য বিনা পানি কি হয়ে গেল, বহুব্রী হয়ে গেল। আবার একটা উদাহরণ দেই, যেমন আসছে স্বপুত্র। এখন এই স্বপুত্র কি সমাস সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো স্বপুত্র, এখানে স্ব হচ্ছে পূর্বপদ আর পুত্রটা হলো পরপদ। তো স্বপুত্র, স্ব মানে সে, তার মানে কি সে পুত্র সে ছেলে, এটা কি বোঝাচ্ছে? তো স্বপুত্র মানে কি বোঝাচ্ছে, স্ব মানে যে সে সেটা পূর্বপদও বোঝাচ্ছে না, পুত্র মানে যে ছেলে সেটা পরপদও বোঝাচ্ছে না, পূর্বপদ এবং পরপদ দুটোকেই বোঝাচ্ছে না। এর মানে বোঝাচ্ছে যার পুত্র আছে তাকে বোঝাচ্ছে। তার মানে পূর্বপদ পরপদ এসব বাদ দিয়ে যার পুত্র আছে ঠিক সেই ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে এই স্বপুত্রটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে, পুত্রেণ সহ বর্তমান স, মানে যার সাথে পুত্র আছে, যার পুত্র আছে তো সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেকেই হচ্ছে বলা হচ্ছে স্বপুত্র। সেই জন্যে স্বপুত্র কি হয়ে গেল, বহুব্রী। তাহলে স্বপুত্র কি হয়ে গেল, বহুব্রী। তাহলে দ্বন্দ্ব শেখা হয়ে গেল, বহুব্রীও শেখা হয়ে গেল। বাকি পড়ে রয়েছে অব্যয়ীভাব। এবার আমরা অব্যয়ীভাবটা উদাহরণের দ্বারা কিভাবে শিখব। যেমন যদি বলি প্রতিমূর্তি, এখন এই প্রতিমূর্তিটা কি সমাস সেটা আমাদের চিহ্নিত করতে হবে। তো প্রতিটা একটা অব্যয় এবং এটা একটা পূর্বপদ,
আর মূর্তি মানে আমরা জানি, আমরা যে মূর্তি দেখি কোনো ঠাকুরের মূর্তি হোক বা অন্য কিছু, মানে একটা ছবি পিকচার, তো সেটা হচ্ছে পরপদ। এখন প্রতিমূর্তিটা কি সমাস সেটা আমাদেরকে বুঝতে গেলে কিভাবে বুঝতে হবে। এখানে প্রতিমূর্তি বলতে কি শুধু মূর্তিকেই বোঝাচ্ছে? শুধু কি মূর্তিকে বোঝাচ্ছে? না, শুধু মূর্তিকে বোঝাচ্ছে না, তার মানে পরপদকে বোঝাচ্ছে না। মূর্তির মতোই আরো মানে সেম একটা জিনিস তাকে বোঝাচ্ছে, মানে মূর্তি সদৃশ্য, মূর্তি নয় তবে মূর্তি সদৃশ্য। মানে আমরা এখানে একটা ঠাকুরের মূর্তি দেখে আসলাম, অন্য জায়গায় গিয়ে যখন আবার একটা ঠাকুরের মূর্তি দেখছি, তখন আমরা বলছি যে এই ঠাকুরটা ওই ঠাকুরের অনেকটা প্রতিমূর্তি। তার মানে কি, এখানে যে ঠাকুরটা দেখছি সেটা কিন্তু ওই ঠাকুর নয়, কিন্তু ওই ঠাকুরের মতোই দেখতে, মানে ওই মূর্তি সদৃশ্য। এটা হচ্ছে সদৃশ্য অর্থে বোঝাচ্ছে। তার মানে এখানে কি, প্রতিটা মানে মূর্তির মতোই দেখতে, সদৃশ্য অর্থে, তাই পূর্বপদ এখানে প্রাধান্য পাচ্ছে। তো প্রতিমূর্তি যদি আমরা ব্যাসবাক্য করি, তো ব্যাসবাক্য করলে হবে মূর্তে সদৃশম, মানে মূর্তির মতোই, মূর্তি নয় তবে মূর্তির মতোই অনেকটা একটা জিনিস, সেটাকেই বলা হচ্ছে প্রতিমূর্তি। তাহলে প্রতিমূর্তি কি হয়ে গেল? প্রতিমূর্তি হয়ে গেল অব্যয় ভাব। আর একটা উদাহরণ, যেমন উপনদী। আমরা পড়েছি, ভূগোলে পড়েছি, এমনি পড়েছি, নদী আছে, উপনদী আছে। তো এই উপনদীটা এখন কি সমাস সেটা আমরা কি করে বুঝবো? উপর হচ্ছে একটা উপসর্গ, আর নদীটা হলো পরপদ, আর এটা হচ্ছে পূর্বপদ। তো উপনদী বলতে কি শুধু নদীকে বোঝাচ্ছে? শুধু তো নদীকে বোঝাচ্ছে না, মানে নদীটা যে পরপদ সেটাকে বোঝাচ্ছে না। উপনদী বলতে নদীর নিকটে এমন কিছু বোঝাচ্ছে, নদীর নিকটে মানে সামীপ্য, মানে সমীপী বলতে বা সামীপ্য অর্থে যেটা বোঝাচ্ছে সেটা বোঝাচ্ছে উপনদী। মানে নদী না বুঝিয়ে নদীর সমীপে যা কিছু সেটা বোঝাচ্ছে সামীপ্যার্থে যেটা। তো হচ্ছে উপনদীটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে কি, নদ্যা সমীপম, মানে নদী নয় তবে নদীর সমীপে এমন কিছু, সেটাকেই বোঝা হচ্ছে উপনদী। তাহলে উপনদীটা কি হয়ে গেল? অব্যয়ভাব। তাহলে আজকে আমরা কি কি সমাস শিখলাম? তিনটে সমাস শিখলাম। একটা হচ্ছে কি, যে সমাসে উভয় পদে প্রাধান্য পায় সেটাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। আরেকটা কি শিখলাম? আরেকটা শিখলাম, যে সমাসে উভয় পদের প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের প্রাধান্য পায় সেটা হলো বহুব্রীহি সমাস। আর যে সমাসে পরপদের প্রাধান্য না পেয়ে পূর্বপদের প্রাধান্য পায় সেটা হলো অব্যয়ভাব সমাস। আর বাকি যে চারটে সমাস আছে সেটা আমরা পরের ক্লাসে শিখব। এবং এই 7টা সমাস ছাড়াও আরো কিছু সমাস আছে, যেমন অলুক সমাস, একশেষ, সহসুপা সমাস, ওগুলো জাস্ট একবার পড়বো, সবগুলো আমরা আস্তে আস্তে শিখে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা লাইক করে দিও। আর এখনো যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা প্রতিদিন এরকম নতুন নতুন ট্রিক্সের দ্বারা শিখব। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।